বাংলাদেশের জাতীয় বাজেট কত? ৯,৩৮,০০০ কোটি টাকা। এই টাকার অলমোস্ট ৩ গুণ ২৬ লাখ কোটি টাকা খরচ হয়েছে একটা ওয়ার্ল্ড কাপ হোস্ট করতে। এটাই ২০২২ সালের কাতার বিশ্বকাপের আসল হিসাব। আজকে আমরা জানবো বিশ্বকাপ আয়োজন করতে আসলে কত টাকা লাগে, এই টাকা কোথায় যায়, কেন দেশগুলো এত টাকা খরচ করে, আর সবচেয়ে বড় প্রশ্ন হলো এই বিনিয়োগটা কি আসলেই লাভজনক নাকি পুরাটাই একটা পলিটিক্যাল শো অফ। চলেন মূল ঘটনায় যাই। বিশ্বকাপ মানে কিন্তু শুধু ২২ জন খেলোয়াড় আর একটা বলের খেলা না। বিশ্বকাপ মানে একটা দেশের অর্থনীতি, পলিটিক্স আর আন্তর্জাতিক ইমেজের একটা বিশাল খেলা। প্রতি ৪ বছর পর পর একটা দেশ বা কয়েকটা দেশ মিলে এই টুর্নামেন্টের আয়োজন করে। আর এই আয়োজনের পেছনে খরচ করা হয় কারি কারি টাকা। স্টেডিয়াম বানানো থেকে শুরু করে রাস্তাঘাট ঠিক করা, সেফটি ঠিক করা, এমনকি পুরো শহর নতুন করে সাজাতেও অনেক টাকা খরচ করা হয়। এই খরচটা করে কি আসলে কোনো লাভ হয় নাকি ট্যাক্স পেয়ারদের পুরো টাকাটাই জলে চলে যায়? প্রথমে একটু জানার চেষ্টা করি বিশ্বকাপ আয়োজনের খরচ আসলে কোন কোন খাতে হয়। প্রথমেই আসে স্টেডিয়াম নির্মাণ। নতুন স্টেডিয়াম বানানো বা পুরনোগুলো ঢেলে সাজানোতেই অনেক টাকা খরচ করা হয়। আমি বলছি অনেক টাকা। মজার বিষয় হলো এই টাকা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই মোট বাজেটের খুবই ছোট অংশ। কাতারে $২২০ বিলিয়ন মধ্যে স্টেডিয়ামের জন্য খরচ হয়েছে মাত্র ৭ থেকে ১০ বিলিয়ন ডলার। সবচেয়ে বড় অংশটা যায় ইনফ্রাস্ট্রাকচারে। এয়ারপোর্ট বলেন, মেট্রো রেল, রাস্তাঘাট, হোটেল সবকিছুকেই সাজানো হয়। কাতার তো পুরা লুসাইল নামে একটা নতুন শহরই বানিয়ে ফেলেছিল, যেখানে আমরা আর্জেন্টিনা ফ্রান্সের ঐতিহাসিক ফাইনাল ম্যাচ দেখেছিলাম। এরপরে আসে সেফটি সিস্টেম। হাজার হাজার পুলিশ, হাজার হাজার ক্যামেরা, সিকিউরিটি টিম মোতায়েন করা হয় বিশ্বকাপের পরিবেশ সুন্দর রাখতে। এরপরে আসে মার্কেটিং আর অপারেশনাল কস্ট। এর মধ্যে আসে টুর্নামেন্ট চালানোর দৈনন্দিন খরচ, ট্রান্সপোর্টেশন সিস্টেম, ইভেন্ট ম্যানেজমেন্ট হাবিজাবি। দেন আসে প্রাইজ মানি, যেটা অংশগ্রহণকারী দলগুলোকে ফিফা নিজে দেয়। এবারের বিশ্বকাপে ফিফা মোট প্রাইজ পুল রেখেছে $৬৫৫ মিলিয়ন। চ্যাম্পিয়ন দল একাই পাবে $৫০ মিলিয়ন। এই ছিল বিশ্বকাপ আয়োজনের খরচের বিভিন্ন খাত। ১৯৯৪ সালে আমেরিকা বিশ্বকাপ আয়োজন করেছিল মাত্র $৫০ কোটি খরচ করে, কারণ তাদের কাছে আগে থেকেই বড় বড় স্টেডিয়াম ছিল, নতুন কিছুই বানাতে হয়নি। ৯৮ সালে ফ্রান্স খরচ করে প্রায় $২৫০ বিলিয়ন। ২০০২ সালে জাপান আর দক্ষিণ কোরিয়া মিলে খরচ করে $৭ বিলিয়ন। নতুন স্টেডিয়াম বানানোর কারণে তাদের খরচ অনেকটাই বেড়ে যায়। ২০০৬ সালে জার্মানি খরচ করে $৪.৫ বিলিয়ন। এই সুযোগে তারা বেশ স্মার্ট একটা কাজ করে, তারা তাদের হাই স্পিড রেল নেটওয়ার্ক আপগ্রেড করে ফেলে, যেটা ২০ বছর পরে এসে আজও পুরো দেশের কাজে লাগছে। ২০১০-এ আফ্রিকা মহাদেশে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করা হয়। আয়োজক ছিল সাউথ আফ্রিকা। তারা অ্যাপ্রক্সিমেটলি $৪ বিলিয়ন মতো খরচ করে। সফল একটা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। আফ্রিকা প্রুভ করে দেয় তারাও বড় বড় ইভেন্ট সামলানোর ক্ষমতা রাখে। ২০১৪-তে আয়োজক দেশ ব্রাজিল খরচ করে $১৪ বিলিয়ন। ২০১৮ সালে রাশিয়া প্রথম বাজেটে $২০ বিলিয়ন রাখলেও পরে সেটা কমিয়ে $১০ বিলিয়নে নামিয়ে আনে। তাদের $৫ বিলিয়নেরও বেশি খরচ হয় শুধু ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচারে। একটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, যেসব দেশে আগে থেকেই ভালো স্টেডিয়াম ছিল, আমেরিকা, জার্মানি, তাদের খরচ কম হয়েছে। ব্রাজিল, রাশিয়ার মতো যেসব দেশ নতুন করে সব বানাতে হয়েছে, তাদের খরচও অনেক অনেক বেশি। এরপরে আসে ইতিহাসের সবচেয়ে এক্সপেন্সিভ স্পোর্টিং ইভেন্ট, কাতার বিশ্বকাপ। ২০২২ সালে তাদের মোট খরচ ধরা হয় $২২০ বিলিয়ন। ৪ বছর আগের রাশিয়া বিশ্বকাপের থেকে অলমোস্ট ১৯ গুণ বেশি। স্টেডিয়ামে কিন্তু তারা বেশি খরচ করেনি, মাত্র $১০ বিলিয়ন গিয়েছে স্টেডিয়াম বানাতে। পুরা দেশের অবকাঠামো ঠিক করতে বাকি টাকা খরচ হয়। প্রশ্ন হচ্ছে কাতার এত টাকা কেন খরচ করে? মেইনলি কাতারের কাছে বিশ্বকাপ ছিল একটা ন্যাশনাল ইনভেস্টমেন্ট প্রজেক্ট। আগে থেকে তাদের কাছে বিশ্বকাপ মানের কোনো কিছুই ছিল না। তাদের হাতে শুধু ছিল বিশাল তেল আর গ্যাসের টাকা। তারা এই টুর্নামেন্টটাকে ব্যবহার করে পুরা বিশ্বের সামনে কাতারকে তুলে ধরার জন্য। টুর্নামেন্ট থেকে কাতার আয় করে $১.৫ বিলিয়ন, যেটা তাদের খরচের তুলনায় পিঁপড়ার সমান। কিন্তু সরাসরি লাভ করা কখনোই কাতারের গোল ছিলই না। তাদের গোল ছিল বিশ্বের কাছে নিজেদের সফট পাওয়ার আর গ্লোবাল ইমেজ তৈরি করা। বিশ্ব যে তাদেরকে শুধু পজিটিভলি নিয়েছে এমনটাও না। বিশ্বকাপ নিয়ে অনেক সমালোচনা হয়, অভিবাসী শ্রমিকদের কাজের পরিবেশ নিয়ে অনেক প্রশ্ন ওঠে, সমকামী অধিকারের ক্ষেত্রে কাতারের নীতি নিয়েও অনেক চর্চা হয়। অনেক সমালোচক এটাকে বলে স্পোর্টস ওয়াশিং, যার মানে খেলাধুলাকে ব্যবহার করে দেশের কন্ট্রোভার্সি থেকে মানুষের মনোযোগ সরিয়ে নেওয়া।
এবার আসি 2026 বিশ্বকাপ। প্রথমবারের মতো 3টা দেশ মিলে ওয়ার্ল্ড কাপ হোস্ট করছে, আমেরিকা, কানাডা আর মেক্সিকো। 48টা দল, 104টা ম্যাচ, 16টা হোস্ট সিটি। খরচ ধরা হচ্ছে $14 বিলিয়ন। এত কম খরচে কিভাবে হচ্ছে? 3টা দেশে আগে থেকেই এনএফএল আর এমএলএস এর বিশাল বিশাল স্টেডিয়াম আছে। নতুন করে কোনো স্টেডিয়াম বানানোর দরকারই পড়ে নেই। $56 মিলিয়ন মতো খরচ হয়েছে শুধু পুরনো স্টেডিয়ামগুলো রিনোভেট করতে। বাট একটা টুইস্ট আছে, সরকারের খরচ কম হলেও সাধারণ দর্শকদের খরচ এবার বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি। এক একটা টিকিটের দাম শুরুই হচ্ছে $400 থেকে। ফাইনাল ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে $11,000 পর্যন্ত। টিকিট, হোটেল, খাওয়া, যাতায়াত মিলিয়ে একজন দর্শকের এভারেজে খরচ হচ্ছে $5,500। সবচেয়ে এক্সপেন্সিভ শহর বোস্টনে খরচ হচ্ছে $7,500। সবচেয়ে কম খরচের শহর ধরা হচ্ছে সিয়াটলকে, এখানেও খরচ $3,000-এর বেশি। বিশ্বকাপের টাইমটাতে নর্মাল টাইমের তুলনায় হোটেলের দাম বেড়েছে 328%। কারণটা কি? বড় কারণ হলো ফিফা প্রথমবারের মতো ব্যবহার করছে ডাইনামিক প্রাইসিং। ডাইনামিক প্রাইসিং ব্যাপারটা হলো ডিমান্ড যত বাড়বে টিকিটের দামও ততই বাড়বে, যেমনটা উবার অথবা বিমানের ভাড়ার ক্ষেত্রে হয়। ফিফাও ইতিহাসে সবচেয়ে বেশি লাভ করতে যাচ্ছে এবার। $11 থেকে $14 বিলিয়ন তাদের লাভ হবে বলে ধারণা করা হচ্ছে। বাট একটা মজার ব্যাপার হলো ফিফার চুক্তির শর্ত এমন ভাবে সাজানো থাকে যে বেশিরভাগ কমার্শিয়াল আয় ফিফা নিজেই রেখে দেয়। একটা রিপোর্টে পাবলিশ হয়েছে আমেরিকার 11টা হোস্ট সিটি মিলে প্রায় $250 মিলিয়ন ঘাটতিতে পড়তে যাচ্ছে। এক্সাম্পল হিসেবে বলা যায় ফক্সবরো, ম্যাসাচুসেটস এর কথা, যেখানে মাত্র 18,000 মানুষের একটা ছোট শহরে 7টা ম্যাচ হচ্ছে, আর শুধুমাত্র সিকিউরিটির জন্য খরচ হচ্ছে $8 মিলিয়ন। এই টাকা লোকাল ট্যাক্স পেয়াররা দিতে রাজি হয়নি। শেষ পর্যন্ত স্টেডিয়ামের মালিকের পক্ষ থেকে এই খরচ দেওয়া হয়। কানাডার টরন্টো শহরের খরচও শুরুতে ছিল কয়েক কোটি ডলার, বাট ইভেন্চুয়ালি সেটা বেড়ে দাঁড়ায় $380 মিলিয়ন। 3 দেশের মধ্যে সবচেয়ে কম খরচের হোস্ট মেক্সিকো, সেখানেও কিছু কিছু শহরে হোটেলের দাম বেড়েছে 1000% পর্যন্ত। শেষমেশ 2026 বিশ্বকাপের গল্পটা হলো সরকারের খরচ কম হলেও আসল বার্ডেনটা সাধারণ ফুটবল ফ্যান আর ছোট ছোট হোস্ট শহরগুলোর কাঁধে। এত টাকা খরচ করে বিশ্বকাপ আয়োজন করাটা কি আসলেই বেনিফিশিয়াল? স্মিথ কলেজের অর্থনীতিবিদ অ্যান্ড্রু জিম্বালিস্ট অনেক বছর ধরে এই বিষয়ে গবেষণা করেছে। তার মতে হোস্ট সিটিগুলোর জন্য এই ইভেন্ট থেকে সরাসরি কোনো আর্থিক লাভ হয়ই না, কারণ আয়ের মোটা দাগ চলে যায় ফিফার পকেটে আর খরচের বোঝাটা থাকে স্থানীয় সরকারের ঘাড়ে। হিস্টোরিও এটাই বলে, বিশ্বকাপের দীর্ঘমেয়াদী আর্থিক রিটার্ন প্রায় কখনোই খরচের সমান হয় না। হোয়াইট এলিফ্যান্ট স্টেডিয়াম বলে একটা ব্যাপার আছে, যার মানে এমন বিশাল স্টেডিয়াম যেগুলো টুর্নামেন্টের পরে আর কোনো কাজেই লাগে না। কাতারে, দক্ষিণ আফ্রিকায় এমন অনেক স্টেডিয়াম আছে যেগুলো বছরের বেশিরভাগ সময় ফাঁকা থাকে। এটা একটা বড় সমস্যা। 2006 সালে জার্মানি আসল শিক্ষাটা দিয়েছে। তারা ওই টুর্নামেন্ট ব্যবহার করেছিল হাই স্পিড রেল নেটওয়ার্ক আপগ্রেড করতে, যেটা আজও প্রতিদিন লাখ লাখ মানুষ ব্যবহার করছে। যদি একটা দেশের আগে থেকেই অবকাঠামো দরকার থাকে আর বিশ্বকাপ শুধু সেই কাজটা তাড়াতাড়ি করিয়ে দেয়, তাহলেই বিনিয়োগটা সার্থক হয়। কিন্তু শুধু বিশ্বকাপের জন্যই যদি এমন কিছু করা হয় যেগুলোতে অনেক টাকা খরচ হয়েছে কিন্তু বিশ্বকাপ শেষে দীর্ঘমেয়াদে কোনো কাজেই লাগছে না, এটা একটা বিশাল লস। এর পরেও দেশগুলো কেন এত টাকা খরচ করে? কারণ প্রকৃত লাভটা আসলে টাকায় মাপা হয় না, এখান থেকে সফট পাওয়ার দেখানো যায়। বিলিয়ন বিলিয়ন মানুষ এক মাসের জন্য আপনার দেশের দিকে তাকিয়ে থাকবে, এটা একটা ফ্রি অ্যাডভার্টাইজমেন্ট। 2010-এ সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপ ব্যবহার করেছিল বর্ণবাদ পরবর্তী যুগে নিজেদের পরিচয় তুলে ধরার জন্য। এছাড়াও স্টেডিয়াম বানানো, রাস্তা বানানোর কাজে বড় বড় কনস্ট্রাকশন কোম্পানি অনেক অনেক টাকা লাভ করে, আর তারাই পলিটিশিয়ানদের এই আয়োজনে রাজি করায়। সো সহজ কথা, একটা দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজন করা সরাসরি টাকার হিসাবে লাভজনক নয়, বাট এটা একটা পলিটিক্যাল এবং কালচারাল ইনভেস্টমেন্ট যার সুবিধা টাকায় মাপা যায় না। আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে, বাংলাদেশ কি কখনো ওয়ার্ল্ড কাপ হোস্ট করতে পারবে? সত্যি বলতে আজকের হিসাবে এটা ইম্পসিবল, কারণ ওয়ার্ল্ড কাপ হোস্ট করতে লাগে কমপক্ষে 8 থেকে 12টা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, বিশাল এয়ারপোর্ট ক্যাপাসিটি, হাজার হাজার হোটেল রুম
আর মিনিমাম 10 থেকে 15 বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট পাওয়ার। বাংলাদেশের বর্তমান অবস্থায় এটা সম্ভব না, বাট একটা ব্যাপার করা যায়। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান যেভাবে একসাথে ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করে, ঠিক সেভাবে ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার কয়েকটা দেশ মিলে ছোট কোনো ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার কথা ভাবতেই পারে। এবারের বিশ্বকাপে 3 দেশ মডেল আসলে এই পথটাই দেখাচ্ছে যে ফিউচারে বড় বড় ইভেন্ট একা না করে কয়েকটা দেশ মিলেও করা যায়। এতে খরচ অনেকটাই সাশ্রয় হয়। 2030 বিশ্বকাপও এই মডেলই ফলো করবে। এই ছিল আমার কথা। বিশ্বকাপ বেশ জমে উঠেছে। অলরেডি ব্রাজিল, পর্তুগাল বাদ, 3টা হোস্ট কান্ট্রি বাদ হয়ে গেছে। গতকাল রাতে কোয়ার্টার ফাইনালে মরক্কো বাদ। সামনে খেলা আরো জমজমাট হবে। এনজয়।